সুধী দর্শক, আসসালামু আলাইকুম। এপিএন 24.টিভির পক্ষ থেকে আপনাদের প্রতি সকলের প্রতি শুভেচ্ছা রইল। এই বিজয়ের মাসে 1971 সালে সকল শহীদ এবং যে মা বোনেরা ত্যাগ তিতিক্ষায় আমরা এই দেশ পেয়েছি, তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। সুদর্শক, আমরা আজকে এপিএন টিভির নিয়মিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান প্রেসক্রিপশনের তৃতীয় পর্বে এসেছি। আজ তৃতীয় পর্বে আমাদের সামনে চলে এসেছেন দিনাজপুর মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিজাউল আলম রিজা। আমরা স্যারের কাছে চর্ম ও যৌন রোগ বিষয়ে অনেক কিছু শুনব এবং ওনার উপদেশ গ্রহণ করব। আমরা এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় স্যারকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আজকে শুরুতে আমি স্যারের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এই আমাদের এপিএন 24 টিভির মধ্যে আজকে তৃতীয় পর্ব। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় আসছি। বিশেষ করে আপনার কাছে আমরা পরামর্শ নিব চর্মরোগ নিয়ে। আমরা জানি শরীরের যে কয়টা প্রধান অর্গান রয়েছে তার মধ্যে চামড়া একটি গুরুত্বপূর্ণ প্রধান অর্গান। এই অর্গানটি আসলে সারা শরীরকে আবৃত করে রাখে। ভিটামিন ও আল্ট্রাভায়োলেট প্রবেশে সহায়তা করে, পাশাপাশি শরীর থেকে খারাপ পদার্থ বের করতে সহায়তা করে এবং তাপমাত্রা ও আর্দ্রতা মেনটেন করে। তা স্যার, আমরা আসলে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, যে শরীরে আমাদের স্কিনে কমন রোগগুলো স্যার কী কী? ধন্যবাদ আপনাকে। কমন রোগ বলার আগে আমি আমার পরিচয় এবং মহান বিজয়ের মাসে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। সেজন্য আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, বিশেষ করে সেক্টর কমান্ডার সহ সকল মুক্তিযোদ্ধা, নিহত, আহত, ক্ষতিগ্রস্ত এবং জীবিত, তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। অতঃপর আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল আলম রেজা। আমি 1990 সাল থেকে সৈয়দপুর টেকনিক্যাল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করি। 1992 সালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করি। অতঃপর আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি। অতঃপর আমি চর্ম ও যৌন রোগ বিষয়ের উপর এমডি ডিগ্রি সম্পন্ন করি। সেটা করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি তথা পিজি হাসপাতাল থেকে। বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চর্ম এবং যৌন রোগ বিভাগ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ তথা সাবেক দিনাজপুর মেডিকেল কলেজে কর্মরত আছি। আমাদের চর্ম রোগের মধ্যে আপনি কমন ডিজিজগুলি জানতে চেয়েছেন। কমন অনেক চর্মরোগ রয়েছে, তার মধ্যে সবচেয়ে কমন যেটা আমাদের সৈয়দপুরের নন বাঙালি কমিউনিটি বেশি, সেই জন্য প্রথমে আসে স্কাবিস বা খোসপাসা। তারপর রয়েছে দাঁত বা টিনিয়াসিস। তারপর রয়েছে সেক্সুয়াল সমস্যা, পিএমই বা প্রিমেচুর ইজাকুলেশন, বা যেটাকে দ্রুত বীর্যপাত বলা হয়ে থাকে। তারপর রয়েছে অ্যালার্জি, অনেক ধরনের অ্যালার্জি,
এই অ্যালার্জি। তারপর শীতকালে যেসব চর্মরোগ বাড়ে, বিশেষ করে বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা জাতীয় রোগ, মাথার খুশকি জাতীয় রোগ, তারপর সোরিয়াসিস, এরকম অনেক চর্মরোগ রয়েছে। আমাদের এখানে আরেকটা হচ্ছে ফাইলেরিয়া হাসপাতাল রয়েছে, মানে এই অঞ্চলে ফাইলেরিয়াসিস বা গোদরোগও রয়েছে। এবং আগে লেপ্রোসি জোন একটা ছিল, লেপ্রোসি বা কুষ্ঠবেদীও এখনও আমাদের অঞ্চলে রয়েছে, যদিও অন্যান্য অঞ্চলে কমে গিয়েছে। স্যার আমরা একটু এভাবে জানি যে প্রতিটা রোগের একটা উপসর্গ থাকে, যেমন হার্টের মানে হার্টের সমস্যা থাকলে তার পূর্বে পেইন হয় একটা, আবার ফুসফুসের সমস্যা হলে কাশি হয়। সেরকম আমরা চর্মরোগের ক্ষেত্রে কোন উপসর্গটা লক্ষ্য করলে বুঝবো যেটা চর্মরোগ স্যার? এই বিষয়ে স্যার একটু বলেন। চর্ম তো হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত, নখ পর্যন্ত বলা হয় চর্ম। সবচেয়ে বড় অর্গান হচ্ছে চর্ম। স্যার এখন হচ্ছে সাইট অনুযায়ী বা জায়গা অনুযায়ী, মনে করেন মাথা যদি চর্মরোগ হয় এক ধরনের সমস্যা হবে, নখের যদি হয় আরেক ধরনের সমস্যা হবে, পায়ের তালু হাতের তালুতে হলে আরেক ধরনের সমস্যা হবে। এখন জায়গা অনুযায়ী এবং রোগ অনুযায়ী লক্ষণগুলি সাধারণত হয়। সাধারণত চর্মের বেশিরভাগ রোগে চুলকানি হয়, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ইংলিশে পুরোরাইটাস বা ইচিং, সেটা প্রধান। আরও হচ্ছে রোগভিত্তিক উপসর্গগুলি, মূলত রোগভিত্তিক এবং সাইট বা হচ্ছে জায়গা ভিত্তিক। আচ্ছা, মানে এক এক জায়গায় এক এক ভাবে প্রকাশ পায়, এক এক জায়গায় কিন্তু- এক এক ক্ষেত্রে এক এক রোগের ক্ষেত্রে এক 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 রকম রকম ভাবে প্রকাশ পায়, কিন্তু আপনার ইয়া থাকে, ওখানে চুলকানিটা থাকবে। চুলকানি থাকে, অনেক রোগে চুলকানি র্যাশ হয়ে থাকে, উঠবে। অনেক রোগে চুলকানি হ্যাঁ, নাও থাকতে নাও পারে। থাকতে পারে। আচ্ছা, স্যার আমরা প্রায় কিন্তু মানুষের কাছে শুনি অ্যালার্জি শব্দটা। আসলে স্যার অ্যালার্জিটা কি স্যার? যে এটা নিয়ে অনেক অনেক মানুষ আবার আতঙ্কে থাকে, কেউ আবার নিয়মিত ওষুধ খায়, জানা ভাবে আবার অজানা ভাবেও খায় স্যার। এই একটু স্যার অ্যালার্জি সম্পর্কে একটু ধারণা দিতেন স্যার দর্শকদের উদ্দেশ্যে স্যার। অ্যালার্জি তো কমন রোগ। অ্যালার্জি কমনলি বা লেমানলি যেটা বলা যায় চুলকানি। এখন তো চুলকানি অনেক কারণেই হয়ে থাকে, আমরা সেটা মেডিকেলের ভাষায় বলি যে আর্টিকারিয়া। আর্টিকারিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট আর্টিকারিয়া আর একটা হচ্ছে ক্রনিক আর্টিকারিয়া। অ্যাকিউট আর্টিকারিয়া সাধারণত হচ্ছে কয়েক ঘন্টা থেকে 6 সপ্তাহের মধ্যে এটা হবে অথবা ভালো হবে। আর যদি 6 সপ্তাহের বেশি সেটা দীর্ঘায়িত হয়, সেটাকে হচ্ছে ক্রনিক আর্টিকারিয়া বলে বা দীর্ঘমেয়াদী অ্যালার্জি বলে। অ্যালার্জিরও এরকম অনেক কারণ রয়েছে, অনেক রোগের কারণে অ্যালার্জি হয়। যেমন হচ্ছে আপনার স্কাবিসের কারণেও অ্যালার্জি, যেটা কমন এই অঞ্চলে। তারপর আমাদের এই অঞ্চলে ফাইলেরিয়া আছে, ফাইলেরিয়ার কারণেও অ্যালার্জির হয়। ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণেও অ্যালার্জি রোগ হতে পারে। কিডনি রোগের কারণেও অ্যালার্জি হতে পারে। কোনো পোকামাকড় কামড়, মশার কামড়, এটার কারণেও অ্যালার্জি হতে পারে। আমরা যে বডি স্প্রে ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, শেভিং ক্রিম ব্যবহার করি, শেভিং লোশন ব্যবহার করি, কসমেটিক্স যত ব্যবহার করি, এগুলির কারণেও অ্যালার্জি হতে পারে। আমরা যে হেয়ার ড্রাই ব্যবহার করি সেসবের কারণেও অ্যালার্জি হয়। হেপাটাইটিস বা হচ্ছে ভাইরাসজনিত রোগ, সেটাতেও অ্যালার্জি হতে পারে। বিষয়ভিত্তিক আসলে অ্যালার্জি কোনো কারণ অনেক সময় জানা যায়, সেটাকে বলা হচ্ছে ইডিওপ্যাথিক আর্টিকারিয়া। অনেক সময় কারণ নাও থাকতে পারে, খাবার কারণে অ্যালার্জি হয়, ওষুধের কারণে অ্যালার্জি হয়। স্যার অ্যালার্জি থেকে স্যার পরিত্রাণের কি কোনো উপায় আছে স্যার? অ্যালার্জি থেকে পরিত্রাণের উপায়, যখনই অ্যালার্জিক উপসর্গ মানে চুলকানি শুরু হবে, তখনই সবচেয়ে ভালো কাজ হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং কী কারণে তার অ্যালার্জি হয়। অনেক রোগের কারণে যদিও অ্যালার্জি হয়, সেই জন্য ওই ডাক্তার সাহেবের কাছে গেলে মূল কারণটা কোন রোগের কারণে অ্যালার্জি হলো, ওই রোগটি চিকিৎসা করলে অনেক সময় অ্যালার্জি ভালো হতে পারে। যেমন মনে করেন স্কাবিসের কারণে অ্যালার্জি হলো, স্কাবিসের যদি ভালো করে দিতে পারি, ডায়াগনোসিস করতে পারি, তাহলে আর অ্যালার্জি হবে না। মনে করেন কোনো খাবারের কারণে অ্যালার্জি হয়, তাহলে ওই খাবার, যে খাবারটা অ্যালার্জি হচ্ছে সেই খাবারটা যদি আমরা পরিহার করতে পারি, তখন আর অ্যালার্জি হবে না। স্যার এমন কি স্যার অ্যালার্জি কোনো স্যার প্রতিরোধ ব্যবস্থা, এমন কোনো ব্যবস্থা স্যার, প্রতিরোধ ব্যবস্থা? প্রতিরোধ হচ্ছে বলা হয়ে থাকে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
অতি প্রতিষেধের শতকের চেয়ে প্রতিরোধে সেরতা। আমরা যদি কোনো কারণ জানতে পারি ওইটাগুলি অ্যাভয়েড করা, যেমন কোনো ওষুধের কারণে অ্যালার্জি হলে ওই নির্দিষ্ট ওষুধটি পরিহার করা, কোনো খাদ্যের কারণে অ্যালার্জি হলে ওই খাদ্যটি পরিহার করা, পারফিউমের কারণে হলে পারফিউম পরিহার করা, হেয়ার ডাইয়ের কারণে হলে হেয়ার ডাইকে পরিহার করা। আর যদি অজানা কারণে হয়, আসলে কোনোটাই অজানা নাই, অজানা যখন আমরা বুঝতে পারি না কী কারণে হচ্ছে, শরীরে এমন কোনো রোগ হয়তো আছে সেটার কারণে অ্যালার্জি হচ্ছে, সেটা কারণ সেজন্য প্রথমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না। মনে করেন ক্যান্সার, অনেক ধরনের ক্যান্সার আছে সেগুলিতে অ্যালার্জি হয়, ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণেও অ্যালার্জি হয়, কিডনি রোগের কারণেও অ্যালার্জি হয়, এমনকি ইনফেকশন অনেক ধরনের ইনফেকশন, যেমন প্রস্রাবে ইনফেকশন কারণেও অ্যালার্জি হয়, গলার যে ইনফেকশন হয় ফ্যানজাইটিস, লাইনজাইটিস, সেটার কারণেও অ্যালার্জি হয়, এমনকি হচ্ছে যে কোভিড-19 এটার কারণেও অনেক ধরনের অ্যালার্জি হয়। তাহলে স্যার প্রতিরোধ ব্যবস্থা আমরা সঠিক প্রতিরোধ ব্যবস্থা যদি মনে করেন যে এটাকে বলে হচ্ছে ইমিউনোথেরাপি, বা আধুনিক যে চিকিৎসা হচ্ছে ইমিউনোথেরাপি। কোনো কারণ মনে করেন একটা বাচ্চা চকলেট খেতে পছন্দ করে বা জাঙ্ক ফুড খেতে পছন্দ করে, তাকে হচ্ছে ওটা থেকে প্রতিরোধের উপায়, বা কোনো পোকার কামড়ে অ্যালার্জি হয়, সেটা হচ্ছে ইমিউনোথেরাপির মাধ্যমে ওই বিশেষ একটা ইঞ্জেকশন, ইমিউনোগ্লোবিন ইঞ্জেকশন সাধারণত দেওয়া হয়। ওই যে মনে করেন একটা পোকা কামড় দিল, ওর অ্যাগেনস্ট অ্যালার্জিক রিয়াকশন হওয়ার পর ইমিউনোগ্লোবিন তৈরি হয়। এই ইমিউনোগ্লোবিন ইটা যদি ইমিউনোথেরাপি বলে, ইঞ্জেকশন দেওয়া যায় ওই যে পোকার কামড় বা ওই যে খাবার বা ওই যে পোশাক বা ওই যে পারফিউম, তখন তার বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ করা যেতে পারে। স্যার পরিহার করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। ভালো করে খেয়াল করা যে কোনটা কারণে হচ্ছে, কোন রোগের কারণ বা কোন ওষুধ বা কোন পোকা বা কোন পরিবেশ, ধুলাবাড়ি, এই যে এখন শীত সিজন চলতেছে, শীতের কারণে হয়। আবার এয়ার কন্ডিশনের যে গ্যাস আমরা ব্যবহার করি, সিএফসি গ্যাস বা হচ্ছে হ্যালোজেনেটাস গ্যাস, এই সবের কারণেও হতে পারে, সেগুলি অ্যাভয়েড করাই শ্রেয়তা। ধন্যবাদ স্যার, চমৎকার পরামর্শ এবং উপদেশ দেওয়ার জন্য স্যার। স্যার কিছু কিছু চর্ম রোগ আছে স্যার, সিস্টেমিক ডিজিজের মধ্যেই স্যার আছে স্যার। এই ধরনের কোনো চর্মরোগ আছে যা সিস্টেমিক ডিজিজের মধ্যে পড়ে স্যার? জি, সিস্টেমিক অনেক কারণেই শরীরে চুলকানি হয়ে থাকে, যেমন আগেই আমি বলেছি যে অ্যালার্জি হয়, জি স্যার। যেমন কিডনি, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ, এটার কারণে অনেক ধরনের অ্যালার্জি হয়, যেমন ডায়াবেটিস মেলাইটাস, এটার কারণে অনেক ধরনের অ্যালার্জি বা স্কিনের সমস্যা দেখা দেয়, যেমন হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার, হেপাটাইটিস, এটার কারণেও অনেক ধরনের শরীরের চুলকানি বা অ্যালার্জি হতে পারে। এসিলিন নামের সিস্টেমিক লুপাস এরিথেমাটোস, এটা অনেক সময় এমন প্রেজেন্টেশন যে শুধু আর্টিকারিয়া নিয়েই প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে আপনার আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, রক্ত শূন্যতার কারণেও অ্যালার্জি হয়। রক্তের আরেকটা রোগ আছে পলিসাইথেমিয়া রুবিয়া বালান, এটা কারণেও অ্যালার্জি হয়। তারপর হচ্ছে আপনার এমনকি গর্ভধারণের কারণেও অনেক অ্যালার্জি রোগ হতে পারে। তারপর প্যানক্রিয়াটাইটিস এবং কি ক্যান্সার, অনেক ধরনের ক্যান্সার আছে, সেগুলোর হচ্ছে লক্ষণ বোঝা যাওয়ার আগে অ্যালার্জি হতে পারে, যেমন প্যানক্রিয়াটিক কার্সিনোমা, রেনাল কার্সিনোমা, হেপাটোমা ইত্যাদি। স্যার আসলে দর্শকরা তো রোগের কথাগুলো বুঝবে না স্যার, হ্যাঁ, এগুলা থেকে স্যার পরিত্রাণের কোনো উপায় দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন স্যার। কি থেকে পারবেন? এই যে আপনার এই সিস্টেমেটিক ডিজিজের যে চর্ম রোগ আছে, সিস্টেমিক থেকে উপকার, মনে করেন যে আপনার অ্যালার্জি হচ্ছে, ভালো হচ্ছে না, তাহলে ভিতরে কোনো একটা রোগ অবশ্যই রয়ে গেছে, সেটার কারণেই আপনার অ্যালার্জি হচ্ছে। তখন আপনার হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যে অভিজ্ঞ ডাক্তার চর্মরোগের উপর দীর্ঘদিন চিকিৎসায় রয়েছেন তার কাছে যাওয়া এবং কজ আবিষ্কারের চেষ্টা করা। মনে করেন ক্যান্সারের কারণে অ্যালার্জি হচ্ছে, হ্যাঁ, রেনাল সেল কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, তারপর ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলোর কারণেও অ্যালার্জি হয়, বা কিডনিতে ইনফেকশন, তাহলে তাড়াতাড়ি যদি যান, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর যদি রোগটা ধরা পড়ে, তাহলে হচ্ছে আপনি অ্যালার্জি কারণে আপনার ক্যান্সার হচ্ছে বা থাইরয়েডের সমস্যা হচ্ছে বা ডায়াবেটিস হচ্ছে ধরা পড়তে পারে। কিছুদিন আগে আমার কাছে এক রোগী আসছিল নবদম্পতি,
প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া, প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া আর অ্যালার্জি, কোনো কিছুতেই ভালো হচ্ছে না, কিছুতেই ভালো হচ্ছে না। তারপর তখন তার হচ্ছে আমি ইউরিন কালচার করানো, কালচার হয়ে দেখা গেল যে তার প্রস্রাবে ইনফেকশন, এই প্রস্রাবের ইনফেকশনের কারণে অ্যালার্জি। অ্যালার্জি প্রকাশ। তারপর প্রস্রাবের ইনফেকশন তার যখন ভালো হয়ে গেলে অ্যালার্জি ভালো হয়ে গেল। ধন্যবাদ স্যার, চমৎকার একটু উপদেশ দেওয়ার জন্য স্যার এবং পরামর্শ দেওয়ার জন্য স্যার। স্যার আমরা জানি শিশুরা চর্মরোগে আক্রান্ত হয়। স্যার শিশুদের চর্মরোগ এবং বড়দের চর্মরোগের মধ্যে কি স্যার কোনো পার্থক্য আছে স্যার? হ্যাঁ, বয়স, প্রত্যেকটা রোগ হচ্ছে বয়স ভিত্তিক, তো অবশ্যই পার্থক্য আছে। শিশুদের এক ধরনের চর্মরোগ বেশি হয়, বড়দের আর এক ধরনের বেশি হয়। তারপর সেক্স রিলেটেড ব্যাপার, মহিলা পুরুষের রোগ তারতম্য হয়ে থাকে। শিশুদের এই সময় যেহেতু শীতকাল, শীতকালে শিশুদের যে কোনো কালভিত্তিকও হয়। শীতকালে বেশি হয় হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এক ধরনের একজিমা। এটা হচ্ছে কিছুটা বংশগত, অ্যালার্জি হয়ে যায়, শরীরটা চামড়াটা শুষ্ক হয়ে যায়, অ্যালার্জি হয়ে গা লাল হয়ে যায়, তারপর ওখানে চুলকায়, এবং চুলকায় ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে রস বাইরে হতে পারে, পুজ বাইরে হতে পারে। তারপর শিশুদের আরেকটা হচ্ছে মাথার খুশকি, কয়েকদিনের বাচ্চারও মাথার খুশকি রোগ হতে পারে। তারপর এখন হচ্ছে শীতকাল, শীতকালের কারণে স্কাবিস বা হচ্ছে খোসপাসা ইত্যাদি অনেক ধরনের রোগ শিশুদের হয়। কনজিনিটাল অনেক ধরনের রোগ রয়েছে শিশুদের, এগুলো ইকথায়োসিস, তারপর বুলাস ডিজিজ হতে পারে। এমনকি হচ্ছে শিশুদের কনজিনিটাল সিপিলিস নামের রোগ আছে, যেটাতে শরীরে ফোসকা নিয়ে আসে, ইত্যাদি অনেক ধরনের বয়সভর্তি। আর বড়দের তো অ্যালার্জি বিভিন্ন কারণে, মূলত বড়দের সিস্টেমিক ডিজিজ এবং হচ্ছে স্কাবিস তো সবারই হয়, একজিমা, আবার দাঁত বা হচ্ছে টিনিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন, এটার কারণে হয়। আগে বলেছি কিডনি রোগ, লিভারের রোগ, ক্যান্সার, তারপর গ্যাস্ট্রিকের কারণেও হতে পারে। আবার কানের শিশুদের হচ্ছে কান দিয়ে পুষ পড়া, আবার ডিএনএস বা ডিউবেটিক নাজাল সেপ্টাম, নাকে অ্যালার্জি হতে পারে। অনেক সময় হচ্ছে চোখের অ্যালার্জিও হতে পারে। স্যার শিশুদের স্যার যে কমন রোগগুলো কি কি স্যার, চর্ম কমন যেগুলো আমরা সচরাচর দেখি স্যার? সচরাচর এই অঞ্চলে শিশুদের তো একটু আগে বললাম স্কাবিস সবচেয়ে বেশি, তারপর শীতকালে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, তারপর ইনফেকশনের মধ্যে হচ্ছে ইমপেটিগো নামের একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ফোসকা করবা বা আঠালো গা। তারপর হচ্ছে আপনার অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা জাতীয় রোগ। তারপর আপনার হেয়ার ফলিকল ইনফেকশন। এমনকি শিশুরা হচ্ছে মুখের মধ্যে আরেকটা রোগ নিয়েছে, পি টাইরেসিস আলবা, একটা একজিমা জাতীয় রোগ, গালটা একটু সাদা হয়ে যায়, স্কেলের মতো হয়ে যায়। তারপর শিশুদের আমরা হচ্ছে ডায়াপার পরাই, এটাকে ডায়াপার ডার্মাটাইটিস, পায়খানার রাস্তার চারপাশে এবং লজ্জাস্থানে। তারপর এই যে গলা, হাতে, এগুলি হচ্ছে ইন্টারট্রিগো নামের অসুখ হতে পারে। এগুলি হচ্ছে ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়। স্যার আমরা সৈয়দপুরের নাগরিক স্যার, সৈয়দপুর অত্যন্ত ঘিঞ্জি এলাকা, বিশেষ করে আমাদের 22টা 24টা অবাঙালি ক্যাম্প, এবং যারা হোটেল শ্রমিক আছে সবসময় পানি টাচ করে, বাসন কোসন মাঝে। স্যার এই যে স্যার এই শ্রেণীগুলো, এই শ্রেণীর মানুষগুলো আমরা সবসময় আপনার বিভিন্ন স্যার আপনার দাঁত হোক, ফাঙ্গাল হোক বা যে কোনো ধরনের একটা রোগ আক্রান্ত হয়েছে, চর্ম রোগে স্যার। স্যার এই রোগগুলো সম্পর্কে একটু যদি স্যার বলতেন স্যার। সে সৈয়দপুর একটা হচ্ছে শ্রমিক শহর, শ্রমিকের শহর বলা হয়, এখানে শ্রমিক বেশি। কাজ করতে গিয়ে যে সব চর্মরোগ হয় সেগুলিকে আমরা মূলত বলি হচ্ছে অকুপেশনাল ডার্মাটাইটিস পেশাভিত্তিক। যেমন হচ্ছে গৃহস্থলী কাজে যারা যেসব শ্রমিক নিয়োজিত, রান্না বান্না এবং কাপড় চোপড় ধোয়ার পরে, তাদের একটা হয় হচ্ছে হাতে পায়ে একজিমা, আর একটা হচ্ছে দাঁত জাতীয় রোগগুলি, দাঁত, টিনিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন। এখন এগুলি সাইট অনুযায়ী হয়। আবার যারা সিমেন্টের কাজ করে, সিমেন্টের কারণে হাতে পায়ে একজিমা হয়, এটাকে বলা হচ্ছে সিমেন্ট ডার্মাটাইটিস। আর সাবানের কারণেও একজিমা হয়, সেটাকে বলা হচ্ছে দুই ধরনের। আবার এটা আছে, অ্যাকিউট হলে হঠাৎ করে যদি সাবান বা ডিটারজেন্ট বেশি ব্যবহার করে শুরু করলেন, যে প্রথম বাচ্চা হয়েছে যেসব মারা, তাদের
হাতে পায়ে একজিমা হয়, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট চাইল্ড একজিমা বা ফার্স্ট বেবি একজিমা। এটা মূলত হচ্ছে এক ধরনের হচ্ছে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস বা হচ্ছে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস বা ডিটারজেন্ট ডার্মাটাইটিসও বলা হয় থাকে। স্যার আমরা এই যে আপনার যারা হোটেল শ্রমিক, যারা হোটেলে কাজ করে এবং ঘিঞ্জি এলাকায় বসবাস করে, যেটা স্যার ডার্মাটাইটিস বা স্ক্যাবিস বলি আমরা, এদের জন্য স্যার কোনো পরামর্শ দেবেন স্যার, কোনো চিকিৎসা ব্যবস্থা? যারা হচ্ছে একই সাথে ঘুরে একই সাথে খায়, হোটেলে থাকে বা হচ্ছে শিশু পল্লীতে থাকে বা হচ্ছে মেসে থাকে, স্কুল বিশেষ করে মাদ্রাসার ছাত্রগুলো, এটা স্কাবিস বা হচ্ছে খোসপাসা, বাংলায় বলে খোসপাসা, এদের খুব বেশি হয়। এদের জন্য পরামর্শ হচ্ছে যদি কারো হয় তাদের সাথে সাথে চর্মরোগ বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারকে দেখায় চিকিৎসা নেওয়া, এবং তাদের নিজের চিকিৎসা করলে হবে না। স্কাবিসের চিকিৎসা হচ্ছে একটু জটিল। জটিল এই কারণে যে আক্রান্ত হয় শুধু সাধারণত সেই চিকিৎসা নিতে আসে বা সেই চিকিৎসা নেয়, কিন্তু বাকি যারা আক্রান্ত, যে সহকর্মী অথবা সহপাঠী বা হচ্ছে রুমমেটের যে স্কাবিস হয়েছে, তাদের সবার চিকিৎসা একসাথে করতে হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে কাপড় চোপড়, স্কাবিসের জীবাণুগুলি কাপড়ের সুতার ভাঁজে ভাঁজে, বোতামের ভাঁজে ভাঁজে লুকায় থাকে। সেই জন্য হচ্ছে অ্যাফেক্টেড ফ্যামিলি মেম্বার বা অ্যাফেক্টেড রুমমেট, অ্যাফেক্টেড কলিগ, তাদেরও চিকিৎসা করতে হবে এবং তাদের কাপড় চোপড়গুলি ভালো মতো গরম পানি, সাবান, ডিটল দিয়ে ভেজা রেখে ধুয়ে পরিষ্কারের পর তীব্র রোদে নেড়ে দিতে হবে। তারপর শুকালে লন্ড্রিং বলে ইস্ত্রি করে নিতে হবে। এবং এদের স্কাবিসের কারণে যে কমপ্লিকেশন, যেমন একজিমা হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ছোটো বাচ্চাদের ইম্পেটিগো, এমনকি কিডনির সমস্যাও হয়, এজিএন বলে অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস। স্কাবিস থেকেই ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। স্ট্রেপ্টোকক্কাস নামের একটা ব্যাকটেরিয়া আছে, এটা হচ্ছে অনেক ধরনের স্ট্রেন আছে, তার মধ্যে হচ্ছে নেফ্রাইটোজেনিক স্ট্রেন অফ দ্য স্ট্রেপ্টোকক্কাস, এটার ক্ষেত্রে হচ্ছে এই ব্যাকটেরিয়া দিয়ে স্কাবিস থেকেই কমপ্লিকেশন হয়ে এজিএন, অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস, কিডনি নষ্ট হয়ে যায়, তখন মুখ চোখ ফুলে যায়, প্রস্রাবটা কড়া বা হচ্ছে লালচে হয়, শরীরের চুলকানি হয়, মুখ ফুলে যায়, প্রেশার বেড়ে যায়। সেই জন্য স্কাবিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এজিএন হলে এজিএনের চিকিৎসা করতে হবে। যদি চুলকানি বা একজিমা হয়ে যায় স্কাবিস থেকে, সেটা চিকিৎসা করতে হবে। যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ইম্পেটিগো হয়ে যায়, সেটা চিকিৎসা করতে হবে। জেনিটালিয়া বা হচ্ছে যৌনাঙ্গে যদি স্কাবিস হয়ে নোডুলার স্কাবিস হয়, নোডুলার স্কাবিস হলে তখন হচ্ছে শুধু স্কাবিসের চিকিৎসা দিলে হবে না, ওই নোডুলগুলিতে স্টেরয়েড জাতীয় ইন্টারন্যাশনাল ইনজেকশনও দরকার হয়। স্কাবিস থেকে হচ্ছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হয়, বিশেষ করে নরওয়েজিয়ান স্কাবিস বা সোরিয়াসিসের মতো একটা স্কাবিস হয়, এটাকে বলা হচ্ছে ক্রাস্টেড স্কাবিস, নরওয়েজিয়ান স্কাবিস। সেই ক্ষেত্রে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে পারে। স্যার বর্তমানে স্যার করোনা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে স্যার, এখানে আইভারমেকটিন স্যার ব্যবহার হচ্ছে স্যার। আসলে যেটা স্ক্যাবিস রোগে স্যার ইউজ করা হচ্ছে স্যার, সেটা আবার স্যার করোনা কোভিড-19 ব্যবহার হচ্ছে স্যার। আসলে এই বিষয়ে একটু বলেন স্যার। এখন হচ্ছে করোনাতে অনেক ধরনের ওষুধেই ট্রায়াল চলতেছে। করোনার স্পেসিফিক কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, যেগুলি আমরা দিচ্ছি ট্রায়াল ভিত্তিক বা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের এটা স্টাডি আছে। তবে অনেক স্টাডি হচ্ছে যে আইভারমেকটিন কিছুটা করোনায় কাজ করতেছে, এটার একটা মেকানিজম পসিবল। বলতেছে যে আইভারমেকটিন এটা হচ্ছে গাবাকে অ্যাক্টিভেট, গাবা হচ্ছে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড স্টিমুলেশন করে ক্লোরাইড চ্যানেলকে অ্যাক্টিভেট করার মাধ্যমে হচ্ছে নার্ভকে অকেজো করে ফেলে, এটা একটা বলতেছে। আর একটা হচ্ছে যে নিউট্রোফিলকে অ্যাক্টিভেট করে, নিউট্রোফিল
তারপর সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং ইন্টারলিউকিন 6 এইগুলি কে অ্যাক্টিভেট করে, যার ফলে করোনা রোগীর দেখা যায় যেহেতু ইন্টারলিউকিন 6-এর মাত্রা বেড়ে যায় এবং হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা বেড়ে যায়। এটা পসিবল মেকানিজম বলা হচ্ছে, কিন্তু এখনও এটা প্রুফ হয়নি। এটা যে দিলেই ভালো হয়ে যাবে তাহলে তো এটা দিয়েই সবাই ভালো হয়ে যেত। এটা নিয়ে এখনও গবেষণা চলছে। এটা স্কাবিসে কাজ করে, স্কাবিস ছাড়াও অন্যান্য পরজীবীর উপর কাজ করে, এমনকি কৃমিতেও আমরা আইভারমেকটিন ব্যবহার করি। স্কাবিসে তো করি, সব স্কাবিসে না। ওই যে আমি বললাম নরওয়েজিয়ান স্কাবিস বা ক্রাস্টেড স্কাবিস বা সোরাইসিসের মতো একটা স্কাবিস হয়, সেখানে আমরা সাধারণত হচ্ছে আইভারমেকটিন ব্যবহার করি। আচ্ছা স্যার, আমরা চমৎকার বুঝে দিলেন স্যার আপনি দর্শকদের স্যার। এবার আমরা একটা বিষয় জানতে চাই স্যার, এখন আমাদের স্যার দিন দিন আমাদের মধ্যে ডায়াবেটিসের রোগীর সংখ্যা স্যার বাড়ছে। হ্যাঁ, এই যারা যাদের ডায়াবেটিস বাড়ছে তারা কিন্তু সাবকিউটেনিয়াস ইউজ নিচ্ছে স্যার, বা চামড়ার নিচে স্যার নিচ্ছে, ইনসুলিন নিচ্ছে। এতে কি স্যার কোনো অ্যালার্জি বা চর্মরোগ তৈরি হয় স্যার ওখানে? ওখানে একটা চর্ম ওখানে দেওয়ার কারণে প্রথমে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, তারপর ওখানে একটা গ্রানুলমা হতে পারে এবং হচ্ছে ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এখানে আপনি লাইপো লাইপোমেটাস একটা রিয়াকশন হয়, এটা টার্মটা মনে আসতেছে না। এই ধরনের একটা রিয়াকশন। তাদের কি স্যার কোনো মেজর সমস্যা হতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যদি ওই রোগটা হয়, ওই জায়গাটা বায়োপসি করতে হবে, বায়োপসি করে তারপর ওটার চিকিৎসা করতে হবে। ওখানে সাধারণত একজিমেটাস লিশন হয়, ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেক্ষেত্রে হচ্ছে সেটার চিকিৎসা করতে হবে। যদি ইনফেকশন হয়, ইনফেকশনটা ভালো করার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে। যদি একজিমেটাস লিশন হয়, স্টেরয়েড মলম আমরা দিব। আর যেহেতু চুলকানি হয়, অ্যান্টিহিস্টামিন দেব। আর সবচেয়ে ভালো হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকলেও ওই রোগটা হইতে পারে, কিন্তু ওই রোগটা দেরিতে হবে। স্যার যারা এই রোগটা এখন মনে পড়ছে হচ্ছে নেক্রোবায়োসিস লাইপয়েডিকা ডায়াবেটিকোরাম। ওই জায়গায় যে রোগ হয় এটাকে বলে নেক্রোবায়োসিস লাইপয়েডিকা ডায়াবেটিকোরাম। যারা সাবকিউটেনিয়াস নিচ্ছে স্যার, চামড়ার নিচে, এদের উদ্দেশ্যে স্যার সতর্কতামূলক কোনো পরামর্শ আছে কি স্যার? সতর্কতামূলক পরামর্শ হচ্ছে এই ইনজেকশন দেওয়ার পূর্বে ওই জায়গাটা যেখানে স্টেরিলাইজ করে নিতে হবে। যদি হচ্ছে অ্যালকোহল প্যাড বা হচ্ছে স্যানিটাইজার দিয়ে অ্যালকোহল 70% অ্যালকোহল দিয়ে, ইথেল অ্যালকোহল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়া। তারপর এক সিরিঞ্জ বারবার ব্যবহার না করা, 2-1 দিন পর পর চেঞ্জ করা এবং পরিষ্কার জায়গায় ইনজেকশনটি দেওয়া। আর বারবার একই জায়গায় ইনজেকশন না দেওয়া। যেমন আমরা ইনজেকশনের জন্য মোটা চামড়া ব্যবহার করতে হবে, নাভির নিচের পেটের চামড়া এবং হচ্ছে থাইয়ের যে পুরু বা থাইয়ের সামনের অংশের চামড়া যেখানে শক্ত, চামড়াটা ধরে সুন্দরভাবে দিব এবং দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে ওখানে কোনো চুলকানি, ঘা, পাচা বা ইনফেকশন না থাকে। তাহলে কি আমরা ডায়াবেটিসের সঙ্গে চর্মরোগের সম্পর্ক আছে বলে মনে করতে পারি? ডায়াবেটিস রোগীদের each and every diabetic patient have to experience স্কিন ডিজিজ। অনেক ধরনের চর্মরোগ ডায়াবেটিসের রোগীদের হয়ে থাকে। সবচেয়ে কমন চর্মরোগ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, বিশেষ করে চেটিনিয়াসিস বা ডার্মাটোফাইটোসিস বলে, যেটাকে আমরা বলি দাঁত। তারপর ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেমন হচ্ছে ফোড়া ফলিকুলাইটিস, লোমকূপের ইনফেকশন হতে পারে। তারপর অ্যাবসেস হতে পারে। তারপর হচ্ছে আপনার ভাইরাল ইনফেকশন হয় ডায়াবেটিস রোগীদের। তারপর ডায়াবেটিস রোগীদের স্কিনের জেনারেলাইজড প্যুরাইটাস বা পুরো শরীরে চুলকানি হয়। তারপর পুরো শরীরটা শুষ্ক হয়ে যায়। ডায়াবেটিসের কারণে চুল পড়ে যেতে পারে। ডায়াবেটিসের কারণে হচ্ছে পায়ের যে একটা রোগ হয়, ডায়াবেটিক্স ফুট বলে, পায়ে আলসার বা ঘা হয়। এই ঘাটা সহজেই শুকাইতে চায় না,
ডায়াবেটিসের কারণে আপনার স্কিনে আঁচিল জাতীয় একটা রোগ হয়, এটাকে বলে অ্যাক্রোকর্ডন। অ্যাক্রোকর্ডন এই তারপর অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। এমনকি ডায়াবেটিস রোগী ডায়াবেটিস ধরা পড়া নেই, নিউলি ডায়াগনোস ডায়াবেটিস অনেক আমরা পাই, যেটা চর্মরোগের উপসর্গ নিয়ে আসে, চুলকানি নিয়ে আসে, আঁচিল নিয়ে আসে। তারপর অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স যে ঘাড়ের দিকে বা হচ্ছে বগলে বা কাছের দিকে চামড়াটা মোটা হয়ে যায়, কালো হয়ে যায়, এটাকে বলা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। সেটা তারপর জেনারেলাইজ ফুলব্রাইটাস, আলসার, বয়েল, এই যেগুলি বললাম, ফলিকুলাইটিস। তারপর চর্মরোগ হচ্ছে মাথার সেবরিক ডার্মাটাইটিস বা খুশকি নিয়ে আসে, ইত্যাদি অনেক ধরনেরই সমস্যা হয়ে থাকে। আমরা কিন্তু প্রায় দেখি এখন মানুষের মধ্যে বয়স বাড়তেছে, অনেকের দেহে ছোট ছোট আঁচিল দেখা যায়। এই আঁচিলগুলো কি আপনার চর্মরোগের মধ্যে পড়ে? আঁচিল জেনারেলি আমরা যেটা বলি হচ্ছে একটা ভাইরাস দিয়ে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হ্যাঁ, সেটা আঁচিলের অনেক ধরনের টাইপ আছে, কিন্তু ডায়াবেটিসের কারণে যে আঁচিলটা হয় সেটাকে আমরা অ্যাক্রোকর্ডন বলি। এটা গলায়, সাধারণত গলায় বগলে, ওটা নরম। আর যেটা আঁচিল, আঁচিল মানে তো হচ্ছে ভাইরাল ওয়ার্ড, এটা 100টারও বেশি আপনার হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রয়েছে, 100টারও বেশি। আবার এগুলি সাব টাইপ রয়েছে, অনেক ধরনের আঁচিলের টাইপ আছে, যেমন বেরুকা প্লানা। বেরুকা হচ্ছে পেরিয়াঙ্গুয়াল ওয়ার্ড, নখের চারদিকে যদি হয় এটাকে বলে পেরিয়াঙ্গুয়াল, যদি পায়ের তলা হয় সেটাকে বলে হচ্ছে প্লান্টার ওয়ার্ড। আর যদি ছোট ছোট আঁচিল হয় এটাকে বলে হচ্ছে বেরুকা প্লানা। এবং আঁচিল থেকে পায়ে এবং বড় বড় আঁচিল থেকে কিন্তু ক্যান্সার হয়, এটাকে বলে স্কোয়ামাস সেল কার্সিনোমা। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার যে আঁচিল সাধারণত বলতেছেন এটা হচ্ছে অ্যাক্রোকর্ডন। এদের হচ্ছে ডিসলিপিডিমিয়া থাকে, রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, বা হচ্ছে ফ্যামিলিয়ালভাবে চর্বির পরিমাণ বেশি থাকার কারণে এদের হচ্ছে আঁচিল হয়, এটা অ্যাক্রোকর্ডন। ছোট 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 গলায়, বগলে, এটা একটু নরম ধরনের। আমরা জটিল দিকে যাব না, ছোট ছোট যেগুলো গলায় বগলে হয় 40-45 বছর বয়সী মানুষদের, হ্যাঁ, কিন্তু অন্য কোনো ওদের চর্মরোগ নাই শরীরে, শুধু আঁচিল দেখা যায়। এগুলো কি চর্মরোগের মধ্যে পড়ে, বা এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? চর্মের রোগ হলে তো আচ্ছা, চর্মরোগ। জি। চর্মরোগ 3000-এরও বেশি চর্মরোগ আছে, এটা এক ধরনের চর্মরোগ। তা এটা থেকে পরিত্রাণের উপায় কি, বা কি প্রেসক্রিপশন করবেন এটা আপনি? থেকে পরিত্রাণের উপায় হচ্ছে শরীরের লিপিড প্রোফাইল করা, 3 থেকে 6 মাস পর পর লিপিড কন্ট্রোল করা, এবং এটা হলে সাথে সাথে চিকিৎসা করা। বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে, সার্জিক্যাল, নন সার্জিক্যাল, সাইটের উপর ভিত্তি করে। আমরা অ্যাসিড দেখছি জাতীয় ওষুধ আছে, তারপর ক্রায়োথেরাপি আছে, ইলেকট্রোকটারি আছে, তারপর হচ্ছে প্লাস্টিক সার্জিও আছে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য বা যেখানে যেটা অ্যাভেলেবল সেটা। আমরা এইসব আঁচিলের ক্ষেত্রে দেখছি অনেক সময় আপনার হোমিওপ্যাথিক চিকিৎসকরা একটা লিকুইড দেয়, দিয়ে ওটাকে ঘায়ে পরিণত করার পর পড়ে যায়, হ্যাঁ, ঝরে পড়ে যায় ওগুলা। আর এই ক্ষেত্রে আমাদের অ্যালোপ্যাথিক বা আপনারা যারা এই ধরনের চিকিৎসা বিভাগে আছে, হোমিও ডাক্তারদের চিকিৎসা পদ্ধতি আলাদা, আমাদের চিকিৎসা পদ্ধতি আলাদা। ওরা যদি পড়ে যায় বলছেন, তাহলে অ্যাসিড জাতীয় কোনো ওষুধ হয়তো দেয়, অ্যাসিড বার্ন হয়, ওখানে অ্যাসিড বার্ন হতে পারে। আমাদেরও কিছু ওষুধ আছে অ্যাসিড দিয়ে তৈরি, এটা দিয়েও আমরা অনেক সময় ছোট ছোট আঁচিলগুলি চিকিৎসা করি, কিন্তু সাবধানে দিতে হবে। যদি হোমিওপ্যাথিক এই ধরনের কোনো লিকুইড থাকে, ওই লিকুইডে নিশ্চয়ই অ্যাসিড আছে, ওটা হচ্ছে আঁচিলটার গোড়ায় দিতে হবে, সাবধানে দিতে হবে, যাতে নর্মাল স্কিনে না পড়ে। আর যদি পুড়ে যায় মানে ঘা হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হবে। অ্যান্টিবায়োটিক খেয়ে ওই আঁচিলের ঘা আগে ভালো করতে হবে, তারপর চিকিৎসা করতে হবে। চিকিৎসা তো বললাম অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, সেটা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য এবং যেখানে যেটা পাওয়া যায় অ্যাভেলেবল চিকিৎসা করা উচিত। আমরা যারা নিম্ন পেশাজীবী মানুষ, হ্যাঁ, স্বল্প আয়ের মানুষ, রাস্তাঘাটের অনেক সময় দাঁত বা অন্যান্য যেগুলো সমস্যা হয়ে থাকে, এগুলো ট্রিটমেন্ট গ্রহণ করি, বা হাট বাজার যেগুলো ফুটপাতে যেগুলো বসে আছে, হ্যাঁ, অনেক মলম বিক্রি করে বা অনেক অনেক কিছু বিক্রি করে। এই ক্ষেত্রে আপনি কি একটু পরামর্শ দেবেন যে এটা কতটুকু গ্রহণযোগ্য বা গ্রহণ করা যাবে কি যাবে না, যারা চর্মরোগের ক্ষেত্রে এই ধরনের ইয়াগুলো ইউজ করে, ক্রিমগুলা?
ফুটপাতের? আমি বলবো যে এক কথায় যদি বলেন চর্মরোগের যে দাঁতের চিকিৎসাটা হচ্ছে এসব কারণে জটিল হয়ে যাচ্ছে। এগুলি এক বাক্যে বন্ধ করা উচিত এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজর আনে এগুলি বিক্রি একদম টোটালি বন্ধ করে দেওয়া উচিত এবং আনঅথরাইজ প্রেসক্রিপশন ডাক্তারের পরামর্শ ছাড়া দোকানদারের পরামর্শে পল্লী চিকিৎসকের পরামর্শে এই যে পথে ঘাটে ফেরিওয়ালা ওষুধ বিক্রেতা এদের পরামর্শে কোনো চিকিৎসা সচেতন নাগরিকদের নেওয়া কোনো রকমই ঠিক না। এগুলি থেকেই এই দাঁত তো ভালো হয় না, উল্টা বাড়ে, আমাদের রোগী বাড়ে। কিন্তু যেটা জটিল হচ্ছে এইসব এদের মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকে, স্টেরয়েড থাকে। এই স্টেরয়েড মলম দিলে প্রথম কয়েকদিন চুলকানিটা কমে, দাঁত অল্প একটু কমে, লাল ভাবটা কমে, তারা মনে করে যে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু স্টেরয়েডের একটা বেগুন আছে, গুণের অনেক ধরনের ওষুধেই আমরা স্টেরয়েড ব্যবহার করি, অনেক উপকারী পাই। কিন্তু বেগুনটা হচ্ছে যে দাঁতের ক্ষেত্রে দাঁতটাকে প্রথমে একটু কিওর করে মনে হয় আপাতত দৃষ্টিতে, পরে এটা সরায় দেয়। এখান থেকে কমপ্লিকেশন হয়ে যায় দাঁতের একটা, যেমন টিনিয়া ইনকগনিটো হয়ে যায়। মনে করেন টিনিয়া কর্পোরিস রয়েছে, এটা আপনি স্টেরয়েড মলম দিলেন, এবিসন এবিসিন এগুলি ডাইকট সবাই এগুলি দেয়, মিক্স প্রিপারেশন, এমনকি অনেকে না জেনেই দেয়। স্টেরয়েড যে এখানে একটা ব্যাড ইফেক্ট আছে সেটা তো তারা মনে করে না। যেহেতু ইনফ্লামেশনটা কমে, লাল ভাবটা কমে, চুলকানিটা কমে, তারা মনে করে খুব আরাম পাইল। এটা আর একটা ক্ষতি করে, ওষুধটা তো বাড়ায় দেয়। এবার আমরা যেসব ওষুধ দিয়ে চিকিৎসা করি সেই ওষুধটা কার্যকরিতাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার মাধ্যমে অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলিকে রেজিস্ট্যান্ট বা অকার্যকর করে ফেলে। এই জিনিসটা মাথায় রাখা উচিত এবং প্রত্যেক রোগীকে এবং প্রত্যেক গার্জিয়ানকে বা দোকানদারকে এবং ফেরিওয়ালাকে বা হচ্ছে অনেক ছোট ডাক্তার রয়েছেন তারা এগুলি দিয়ে থাকেন, সচেতন হওয়া উচিত। এবং কোনো মিক্সড স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল উইথ স্টেরয়েড প্রিপারেশন দীর্ঘদিন দেওয়া যাবে না, 5-7 দিনের বেশি দেওয়া যাবে না। শুধু তারা চুলকানি এবং ইনফ্লামেশন যেহেতু কমায়, যেহেতু দাউদটাকে বাড়ায় দেয় এবং সরায় দেয় এবং আমাদের অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলোকে অকার্যকর করে ফেলে, সেহেতু এগুলি বন্ধ হওয়া উচিত এবং সচেতন নাগরিক হিসেবে আমরা কখনোই ব্যবহার করব না। আমি শ্রদ্ধা চিকিৎসক, আমি একটু আর আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব। আমাদের সৈয়দপুরে একটি ফাইলেরিয়া হাসপাতাল রয়েছে। আমরা জানি ফাইলেরিয়া কিন্তু একটা চর্মরোগ। তা এই রোগ সম্পর্কে একটু বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। ফাইলেরিয়াসিস বা গোদ রোগ বলা হয়, এটা হচ্ছে এক ধরনের চর্মরোগ। এটা এটা হচ্ছে এক ধরনের পরজীবী, যেমন উচেরেরিয়া ব্যানক্রোপটি, এটা মেন জীবাণু। আরও আছে ব্রুজিয়া মেলাই, ব্রুজিয়া টাইমৌরি, এই 3টা মেইন পরজীবী। এটার মাধ্যমে হয়ে থাকে, কিন্তু সরাসরি না, এটা মশার কামড়ে, কিউলেক্স মশা মূলত এই মশাটা কামড় দিলে হয়। তাছাড়া হচ্ছে অ্যাডিস এবং অ্যানোফিলিস, এই 3টা প্রজাতির মশার কামড়ে এই রোগটা হয়। এই রোগটা মূলত হচ্ছে আমাদের লসিকা সিস্টেম বা লিম্ফ্যাটিক সিস্টেমকে আক্রান্ত করে। এই জীবাণুটা উচেরিয়া বা মাইক্রোফালিয়া বলে, আমাদের লসিকা সিস্টেমের মধ্যে থাকে, লসিকা নালী এবং লসিকা গ্রন্থির মধ্যে থাকে। প্রথমে এগুলি মশার কামড়, অনেক দিন ব্যাপী মশার কামড়, বলছে যে 100,000 bites of the mosquito for years। আমাদের হচ্ছে এইদিকে ফাইলেরিয়া প্রবণ বা গোদ রোগ প্রবণ, এই মশার কামড়ে এই রোগটা হয়ে থাকে। আমাদের লসিকা গ্রন্থিকে আক্রান্ত করে, লসিকা নালীকে আক্রান্ত করে, যার ফলে লসিকা নালীকে বন্ধ করে দেয়, লসিকা গ্রন্থির ইনফ্লামেশন বা প্রদাহ করে। তারপর এখানে চুলকানি হয়, চুলকানি হওয়ার পরে আমরা যখন নখ দিয়ে আঁচড় দিই তখন হচ্ছে আমাদের চামড়ার মধ্যে 2টা ব্যাকটেরিয়া থাকে, স্টাফাইলোকক্কাস অরিয়াস এবং স্ট্রেপ্টোকক্কাস। বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা এখানে ঢুকে যেয়ে লিম্ফ্যানজাইটিস করে। রিপিটেড লিম্ফ্যানজাইটিস হতে হতে আমাদের লসিকা নালী অবস্ট্রাকশন বা বন্ধ হয়ে যায়, লসিকা গ্রন্থি খুলে যায়। সম্ভবত একটি দর্শকদের কল এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম।
হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে আমাদের শ্রদ্ধেয় চিকিৎসককে প্রশ্ন করতে পারেন। আমি কানকার ডলফিন নতুন বাবুর থেকে বলছি। আমার অ্যালার্জির প্রবলেম, এটা মাসে 2 বার হয়, এমন অ্যালার্জি হয় আমি সেন্সিটিভ হয়ে যাই, অনেক সময় বমি করে ফেলি। এই বিষয়ে আমার করণীয় কি? নতুন বাবুরা মাসে 2বার অ্যালার্জি হয়, প্রচুর বমি হয়। আচ্ছা, আপনার কি কারণে অ্যালার্জি হয় সেটা আগে চিহ্নিত করা। আপনার যেহেতু মাসে 2বার হয়, অনেক দিন থেকে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ক্রনিক আর্টিকারিয়া, ক্রনিক অ্যালার্জি। এটা আপনার সবচেয়ে ভালো হবে একজন ভালো অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ এর কারণটা আবিষ্কার করতে হবে বা জানতে হবে কী কারণে আপনার এই অ্যালার্জি হচ্ছে। কোনো যদি রোগের কারণে এই অ্যালার্জি হয়, ওই রোগটির চিকিৎসা করতে হবে, তারপর আপনি হয়তো ভালো হবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যেখানে ছিলাম ফাইলেরিয়া বিষয়ে। ফাইলেরিয়া বলতে যা লিম্ফেটিক সিস্টেমের একটা রোগ, যেটা বলছিলাম যে রিপিটেড মশার কামড়ের কারণে হচ্ছে যে এই ফাইলেরিয়ার জীবাণু উচ্চের এরিয়া ব্যানক্রোপটি ব্রুজিয়া মালায় ব্রুজিয়া টাইমোরি, যেটাকে বলি মাইক্রোফাইলেরিয়া। এটা হচ্ছে মশার মাধ্যমে আমাদের লসিকা নালী গ্রন্থিতে চলে গেল, ওখানে ওরা বাসা বাঁধলো, বাসা বাঁধে ওটা লিম্ফেটিক সিস্টেমটা অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতার সৃষ্টি করলো, লিম্ফ গ্ল্যান্ড করে দিল, যার ফলে যে আমাদের লসিকা নালী দিয়ে যে লিম্ফ বলি আমরা, এই লিম্ফের ফ্লোটা আর হয় না। এটা তরল পদার্থের ফ্লো, যেটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে। এই ইয়াটা জমে যায়, পানি জাতীয় জিনিস, এটা জমে যাওয়ার কারণে চামড়াটা হচ্ছে মোটা হতে থাকে এবং চামড়াটা ফুলে যেতে থাকে, যেটাকে বলে হাইপারট্রফি অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। এবং এটা ফুলতে 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 এমন হয় হাতির পায়ের মতো হয়, এই জন্য এটাকে বলে এলিফ্যান্টিয়াসিস। এটা সাধারণত হচ্ছে পুরুষ মানুষ মহিলা মানুষ উভয়ের পা এবং যেটাকে লেগ বলি আমরা এবং ফুট, এই 2 জায়গায় আক্রান্ত হয় সবচেয়ে বেশি। তারপর মহিলাদের মধ্যে হচ্ছে ফিমেল ব্রেস্ট, তারপর ছেলেদের হচ্ছে অন্ডকোষের এবং অন্ডকোষ থলি, যেটাকে স্ক্রোটাম বলা হয়, এমনকি পেনিসে আক্রান্ত হয়, তারপর আক্রান্ত হয়, অন্যান্য জায়গাও আক্রান্ত হইতে পারে, এই রোগগুলি করে। তাছাড়াও করতে পারে লাংসেও এই জীবাণুটা চলে যায়, লাংসে চলে গেলে মাইক্রোফাইলেরিয়া ওটা যায়, কাশি হবে এবং কখনো কখনো শ্বাসকষ্ট হইতে পারে এবং জ্বরও হইতে পারে। আমরা আসলে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু এখনো প্রশ্ন ছিল আমাদের, তারপর আমরা চেষ্টা করবো দর্শকদের আরো কিছু বিষয় অবগত করার। আমরা কিছু কিছু আমাদের চর্মরোগ রয়েছে যেগুলো নিরাময় যোগ্য, আর কিছু কিছু চর্মরোগ রয়েছে যেগুলো কখনোই নিরাময় হয় না। আসলে এই ধরনের রোগগুলো সম্পর্কে যদি একটু বলতেন খুব উপকৃত হইতো দর্শকরা। যে আপনি ভালো প্রশ্ন করছেন, যে নিরাময়যোগ্য অনিরাময়যোগ্য যে কোনো ডিজিজ, যে কোনো সিস্টেম, স্কিন শুধু নয়, আপনার হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, মেডিসিন বলেন, নিউরোলজি বলেন, প্রত্যেকটা রোগই কিছু আছে নিরাময়যোগ্য, কিছু অনিরাময়যোগ্য। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হার্টের রোগ বা হচ্ছে আইএসডি ইসকেমিক হার্ট ডিজিজ, বা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, বা হচ্ছে থাইরয়েড ডিজিজ, বা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, এগুলো অনেক রোগী আছে যেগুলি ভালো হয় না, চিকিৎসা করে ভালো থাকতে হয়। সেরকম চর্মরোগ মূলত যে সিস্টেমেরই রোগ হোক, যদি ইনফেকশনের কারণে হয়, ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, ফাঙ্গাল, আমরা যদি সময় মতো সেই রোগগুলি চিহ্নিত করতে পারি, তাহলে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, তাহলে সেগুলি অবশ্যই ভালো হয়ে যাবে যদি ভালো ডাক্তারের কাছে যান এবং সঠিক ডায়াগনোসিস যান। কিন্তু কতগুলি রোগ আছে ক্রনিক ডিজিজ, কতগুলো আছে বংশগত, কতগুলো আছে পরিবেশগত, সেগুলি ভালো হইতে চায় না। সেগুলি চিকিৎসার জন্য ডাক্তারের রেগুলার নিয়মিতভাবে ডাক্তার দেখে সেগুলি নিয়ন্ত্রণ করতে হবে। যেমন সোরিয়াসিস একটা রোগ, অ্যাটোপিক ডার্মাটাইটিস একটা রোগ। সোরিয়াসিস রোগ তো হচ্ছে লাইফ লং স্কিন ডিজিজ, এটা সবাই ভালো হতে চায়, লোক ভালো থাকার জন্য কেউ দৌড়াদৌড়ি করে না, লোকজন শুধু ভালো হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে।
আমাদের কাছে আসে, হোমিও ডাক্তারের কাছে যায়, হার্বাল ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, কিন্তু তাদের জানা উচিত যে এটা একটা অনিরাময়যোগ্য রোগ। এটার জন্য ভালো থাকতে হবে, রেগুলার ওষুধ খেতে হবে, নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে ডাক্তারের কাছে যেতে হবে, তাহলে এই রোগীগুলি ভালো থাকে। অ্যাটোপিক ডার্মাটাইটিস মনে করেন কারো আছে, অ্যাটোপিক ট্রেন্স হয়ে যায়, কখনো একজিমা এই রোগের হয়, কখনো হচ্ছে আপনি যে বললেন অ্যালার্জি হয়, কখনো আবার এটারই অ্যাজমা বা হচ্ছে হাঁপানি রোগ হয়ে যায় অ্যাটোপিক থেকে। অ্যাটোপিক হচ্ছে এটা একটা অনেকটা বংশগত এবং পরিবেশগত। বংশ দিয়ে যে কারো হাঁপানি থাকে, অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে, বা অ্যালার্জি থাকে, নাকের অ্যালার্জি, চোখের অ্যালার্জি, গায়ের অ্যালার্জি, তাদের এটা হয়। কখনো অ্যালার্জি হবে, কখনো অ্যাজমা হবে, কোনো ঠিক নাই। আবার পরিবেশের সাথে এর একটা সম্পর্ক আছে। এখন শীতকাল, শীতে যত শীত বাড়বে, শীতের কারণে অ্যালার্জি বাড়ে, তারপর এসির গ্যাসের কারণে অ্যালার্জি বাড়ে, ধুলাবালির কারণে অ্যালার্জি বাড়ে, ঘাসের রেণু, ফুলের রেণু, ফলের রেণু, এগুলি, তারপর পোকামাকড়ের কামড়, এগুলির সাথেও কানেকশন আছে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, তারপর ফাঙ্গাল ইনফেকশন, এগুলির কারণেও অ্যালার্জি বাড়ে। আর যে ক্রনিক, যে কোনো, শুধু স্কিন না, যে কোনো সিস্টেমের যদি কারো ক্রনিক রোগ থাকে, তার উচিত হচ্ছে সেই ক্রনিক রোগের জন্য নিয়মিত ডাক্তারের ফলোআপে থাকা, দৌড়াদৌড়ি ছুটোছুটি না করা, ডাক্তারকে বিশ্বাস করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। আবার কিছু রোগ আছে যে নিরাময়, ক্যান্সার আছে, ক্যান্সার হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, কোনোটা ক্যান্সারের ফলাফল ভালো, কোনোটা ক্যান্সারের ফলাফল খারাপ। এখন তো সব ক্যান্সারই ভালো হবে না, কিন্তু আমরা মানুষ সবাই ভালো থাকতে চাই, সবাই ভালো হইতে চাই। রোগ অনুযায়ী এবং ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা হবে। আমাদের কিন্তু এখন মোটামুটি আমরা দিন দিন একটা রোগের প্রতি আমরা বেশি লক্ষ্য করছি, সে সেতী রোগ। সেতী রোগ বা ধবল রোগ, এই রোগটা প্রায় অনেক আগের চেয়ে আমরা বেশি লক্ষ্য করছি। তো এই রোগটা সম্পর্কে এবং এর পরিত্রাণের উপায়গুলো যদি একটু বলতেন। সেতী রোগ একটা হচ্ছে স্কিনের ক্রনিক রোগ বা হচ্ছে যে দীর্ঘমেয়াদী রোগ। সেতী রোগ হচ্ছে ইংলিশে বলে ভিটিলিগো, ভিটিলিগো বাংলা সেতী রোগ বা ধবল রোগ। অনেক ধরনের ধবল রোগ আছে, টাইপ, ফোকাল ভিটিলিগো, অ্যাক্ট্রাল ভিটিলিগো, ভিটিলিগো টোটালিস, ভিটিলিগো ইউনিভার্সাল, পুরা বডিতে ভিটিলিগো হতে পারে, একটা অর্গান বা পুরা হাতে হইতে পারে, পুরা পায়ে হইতে পারে, হাতে পায়ে হতে পারে। এই ভিটিলিগো হচ্ছে যদি ফোকাল হয়, ফেসের হয় এবং ট্রাঙ্কাল হয়, ফেসিয়াল এবং ট্রাঙ্কাল ভিটিলিগোতে চিকিৎসা রেসপন্স করে এবং মোটামুটি ভালো হয়। কিন্তু হাতের পায়ে যেগুলি হয় সেগুলি নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করে মোটামুটি ভালো থাকার চেষ্টা করতে হবে। আবার কিছু বিশেষ, যেমন ঠোঁটের ভিটিলিগো, এগুলি মলম বা যেসব আমরা চিকিৎসা করি সেগুলো দিয়ে কমে। কিন্তু পুরা যদি ভালো হতে কেউ চায়, এটার জন্য হচ্ছে স্কিন গ্রাফট, বিভিন্ন ধরনের স্কিন গ্রাফট আছে, সেই গ্রাফটগুলো করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে ভিটিলিগো যেহেতু একটা ক্রনিক রোগ এবং পরিবেশগত, এনভায়রনমেন্টাল এবং হচ্ছে চলাফেরার উপর নির্ভর করে, যাতে রোগটি না বাড়ে সেই দিকে সচেতন থাকা। যার ভিটিলিগো আছে তার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ভালো হওয়ার জন্য কবিরাজি, হোমিও, হার্বাল বা অন্য কোনো চিকিৎসা করে ভালো হওয়ার চেষ্টা না করে, যাতে না বাড়ে সেগুলি আমি বলতেছি। এটাকে বলে কোয়েবনারাইজেশন। টাইট করে জামা কাপড় আপনারা পরবেন না। টাইট করে জামা কাপড় পরলে জামার যে বাঁধ যেখানে পড়বে সেইখানে এটা হইতে পারে। শরীরে যদি চুলকানি হয়, জোরে জোরে চুলকাবেন না। জোরে জোরে চুলকায় যদি চামড়া যেখানে উঠে যাবে, নতুন করে ওই জায়গায় এরও দেখা দিতে পারে। যদি কাজ করেন, গৃহস্থালী কাজ বা লেবারের কাজ, হ্যাঁ, যেটার কারণে শরীরে ক্ষতের সৃষ্টি হয়, কেটে যেতে পারে, পুড়ে যেতে পারে, গরম পানি, গরম তেল পরে ফোসকা পড়তে পারে। এই গরম তেল, গরম পানি ফোসকার জায়গায় বা কাটার জায়গায়, এমনকি সিজারিয়ান অপারেশন বা অ্যাপেন্ডিসেক্টমির অপারেশনের জায়গায় বা গলব্লাডার অপারেশনের জায়গায়, বা হাড় ভেঙে গেল, সেখানে চামড়া কাটলো, এই চামড়া যে কাটা, এই জায়গায় এই রোগটি হতে পারে। সেই জন্য সাবধানে থাকা শ্রেয়তর। আর হচ্ছে যদি মাথায় চিরুনি করেন, চিরুনির দাঁত বসেও এই রোগটি মাথায় ছড়ায়। সেই জন্য চিরুনি করার সময় হালকাভাবে চিরুনি করতে হবে, এমন করে চিরুনি করতে হবে যাতে দাগ না বসে। তীব্র রোদে গেলে রোগটি বাড়ে,
তীব্র রোদে আপনারা যাবেন না। আর একটা হচ্ছে টেনশন করলেও রোগটি বাড়ে, টেনশন করবো না। এই রোগের সাথে অন্য রোগের রিলেশন রয়েছে। এই রোগের সাথে ডায়াবেটিস, থাইরয়েডের ডিজিজ, কিডনির ডিজিজ, অ্যাডিশনস ডিজিজ, এগুলির রিলেশন রয়েছে। এই রোগের সাথে যদি রিলেশন বার করতে হয় তাহলে আপনার ডাক্তারদের কাছে যাবেন, সঠিক পরামর্শ নেবেন। মনে করেন আপনার ভিটিলিগো আছে, আপনার ডায়াবেটিস থাকতে পারে, ডায়াবেটিস টেস্টটা আপনি করে নেবেন। বা থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েডের হরমোন অ্যানালাইসিস করতে হবে। বা কিডনির সমস্যা আছে, অ্যাডিশনস ডিজিজের টেস্ট, সিরাম কর্টিসল বা এই জাতীয় যে টেস্ট লাগবে সেটা করতে হবে। সেই জন্য সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে যাওয়া এবং সঠিকভাবে চিকিৎসা করা। আমরা একটা বিষয়ে আসছি, সেটা স্কিন গ্রাফটিং। অনেকে পুড়ে গেলে অথবা দুর্ঘটনায় কোনো কারণে চামড়া ছিলে গেলে স্কিনটা নষ্ট হয়ে যায়, বা দুর্ঘটনাজনিত কারণে চামড়া নষ্ট হয়ে যায়। স্কিন গ্রাফটিং করলে সেখানে কোনো চর্মরোগের সম্ভাবনা আছে কি? স্কিন গ্রাফট হচ্ছে বিভিন্ন কারণেই পাওয়া যায়। পুরার কারণে, এমনি ধবল রোগের কারণে করা যায়। যদি হচ্ছে নিজের স্কিন অটোগ্রাফ বলে এটাকে, অটোগ্রাফ করলে ওই জায়গায় একটা হচ্ছে স্কিনের গ্রাফট রিয়াকশন হতে পারে, অ্যালার্জি হতে পারে, ওই জায়গায় হচ্ছে স্কার হতে পারে, হাইপারট্রফিক স্কার বলে, এবং একটা অসামঞ্জস্যপূর্ণ কবল স্টোন, যেমন ভিটিলিগোর যদি আমরা স্কিন লাগাই সেটা হচ্ছে হচ্ছে পাঁচ স্টিচিং, ছোট ছোট ফুটা করে চামড়াটা নিয়ে আবার যেখানে ভিটিলিগো আছে ওখানে ছোট ছোট ফুটা করে ওই চামড়াটা বসানো দেওয়া যায়। ওই জায়গার হচ্ছে কবল স্টোন অ্যাপিয়ারেন্স, মানে অমসৃণ, কোথাও একটু সাদা, কোথাও একটু রং অন্যরকম হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অ্যালার্জি থেকে শুরু করে হাইপারট্রফিক কিলোয়েডও হতে পারে। যাদের কিলোয়েড টেন্ডেন্সি আছে তাদের স্কিন গ্রাফটিং এর জায়গায় যেখানে সেলাইটা দেয় মূলত সেখানে কিলোয়েড হইতে পারে। আর হাইপারট্রফিক স্কার সেটা তো বললাম। আর একটা হইতে পারে হচ্ছে এমনকি ক্যান্সার পর্যন্ত হইতে পারে, যেটাকে বলে হচ্ছে মার্জোলিনস আলসার। তা আমরা এগুলো থেকে পরিত্রাণের কোনো আছে কি, মানে কিভাবে করলে কি থেকে ভালো থাকবো, উপদেশ বা পরামর্শ? স্কিন গ্রাফট, স্কিন গ্রাফট হচ্ছে নিজের স্কিন থেকে স্কিন গ্রাফট করা উচিত, এবং কোনো রিয়াকশন হচ্ছে কিনা, চুলকাচ্ছে কিনা, ঘা হচ্ছে কিনা, সেগুলি যদি হয় সেগুলি খেয়াল রাখা, এবং সময় মতো সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক পরামর্শটা নেওয়া উচিত। বর্তমানে আমাদের সৈয়দপুর বা উত্তরাঞ্চলে, যেহেতু হিমালয় পাদদেশে আমরা বসবাস করি, আমাদের মধ্যে কিন্তু একটা শীত বয়ে চলছে। যেহেতু শীত বয়ে চলছে, আমাদের কিন্তু ত্বক শুষ্ক থাকতেছে। এই শুষ্ক থাকলে কি কোনো ত্বকের কোনো চর্মরোগে আক্রান্ত সম্ভাবনা আছে কি? হ্যাঁ, আপনি সঠিক কোশ্চেন করেছেন। আবহাওয়া চেঞ্জের কারণে অনেক ধরনের স্কিন ডিজিজ হয়। যেমন শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে আমাদের শরীরের চামড়া থেকে পানিটা টেনে নেয়, যার ফলে স্কিন শুষ্কও থাকে। সেই জন্য হচ্ছে শুষ্ক যাতে না হয় সেজন্য আমাদের ফলমূল শাকসবজি বেশি করে খেতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, এবং ডিটারজেন্ট, যদি কোভিড সিচুয়েশন, ডিটারজেন্ট বেশি করে ইউজ করলে চামড়া খসখস হইতে পারে, চামড়ার পানি ধারণ ক্ষমতাটা কমে যেতে পারে। আর কিছু রোগ আছে যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস। অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগীদের বা একজিমা, বংশগত একজিমা যেটা বলি, বিশেষ করে ছোট বাচ্চা, অ্যাডোলেসেন্ট, এদের বেশি হয়, বড়দেরও হয়। এদের হচ্ছে স্কিনের ব্যারিয়ার, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা কম থাকে জেনেটিক কারণে। সেই জন্য তাদের হচ্ছে খসখসে জামা পরা যাবে না, যেমন উলের জামা, সিল্কের জামা, রেশমি জামা, পশমি জামা, এগুলি জামা সরাসরি পরা যাবে না। এর ভিতরে সুতি জামা পরতে হবে। মহিলাদের উদ্দেশ্যে বলি, তাদের হচ্ছে ফুল হাতা ব্লাউজ বানাইতে হবে, এবং কোমর পর্যন্ত যেন এই ব্লাউজ টাচ করে, তার উপরে উলের জামা আপনারা পরিধান করবেন। কারণ আর ব্লাউজ বা হচ্ছে জামাই যেটা বানান 3 পিস, সেটা হচ্ছে কলারটা একদম ঘাড়ের চুল পর্যন্ত, যেখানে
সাধারণত মাফলার ব্যবহার কারণে, উলের কাপড় ব্যবহার কারণে এই জায়গায় খুব একজিমা হয়, ওই পর্যন্ত আপনার বানায় নেবেন তার উপর দিয়ে, অথবা মাফলারের উপর দিয়ে আপনার হচ্ছে পাতলা সুতি কাপড় মোড়ায় নিতে পারেন, যাতে মাফলারের কারণে ঘাড়ে একজিমা না হয়। আবার শীতের কারণে আরেকটা রোগ বাড়ে, মাথার খুশকি, সেবরিক ডার্মাটাইটিস যেটা বলি, খুশকি জাতীয় রোগ বাড়ে। যাদের খুশকি আছে তাদেরকে তেল ব্যবহার করা যাবে না এবং কলপ ব্যবহার করবে না। তেল কলপ ব্যবহার করলে তাদের হচ্ছে খুশকি তো বা কমবে না, উল্টা বাড়বে। কারণ তৈল ব্যবহার করে ট্র্যাপিং অফ দ্য ব্যাকটেরিয়া হয়। ট্র্যাপিং অফ ব্যাকটেরিয়া হওয়ার কারণে ওই ব্যাকটেরিয়া লোমকূপের মধ্যে, চুলের গোড়া যে ওখানে ইনফেকশন করে ফলিকুলাইটিস করে ফেলে। আবার আর একটা হচ্ছে শ্বাসতার কারণে সোরিয়াসিস রোগটাও শীতকালে বেড়ে যায়। আমরা একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চর্মরোগ থেকে বাঁচার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু উপদেশ চাচ্ছি আপনার কাছে, যে শীতকালে কিভাবে আমরা চর্মরোগ থেকে রক্ষা পাবো। ধন্যবাদ আপনাকে। যেহেতু হচ্ছে শীতকাল, এখন দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আগে যেসব বললাম আমি, চর্মের যত্নের জন্য বেশি করে ফলমূল, সবজি খাবেন, পর্যাপ্ত পানি খাবেন, পোশাক পরার ব্যাপারে সচেতন হতে হবে। বিশেষ করে হচ্ছে ভিতরে সুতি কাপড় পরবেন, তার উপরে উলের কাপড় পরবেন। কোনো কাপড়ে যদি অ্যালার্জি হয় সেটা কেমন করে বুঝবেন? সেটা হচ্ছে ওই কাপড়টা পরার পর আপনার চুলকাবে বা র্যাশ হবে, তাহলে মনে করবেন ওই কাপড়টা আপনার জন্য অ্যালার্জি, ওই কাপড়টা আপনার পরা চলবে না। আর সাবান, ডিটল, স্যাভলন, এই ডিটারজেন্ট জাতীয় জিনিসগুলি বেশি করে দিলে শীতকালে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা কমে যায়, চামড়াটা খসখসে হয়ে যায়। কাজে এগুলি সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে। যদিও করোনা সিচুয়েশন, আপনারা হাত পা পরিষ্কার করবেন অবশ্যই, যেখানে হচ্ছে পরিষ্কার করা অপরিহার্য সেখানে অবশ্যই করবেন। আর গোসল করে যাদের চামড়া শুষ্ক, তারা গোসল করার সাথে সাথে গা মুছে গায়ে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল লাগাবেন। জনসন বেবি তেল বা হচ্ছে সরিষার তেল এগুলি লাগানো যাবে না। আর হচ্ছে কসমেটিক্স, কোনো কসমেটিক্স আপনারা ইউজ করবেন না। কসমেটিক্স শরীরে তেমন কোনো উপকার করে না। কসমেটিক্স হচ্ছে কোম্পানিগুলি ব্যবসায়ী করতে টিভি, রেডিওতে অ্যাড দিয়ে সেগুলি হচ্ছে ত্বকের ক্ষতি করায়। যেমন হচ্ছে মেয়েদের বোরনের অন্যতম কারণ এবং মুখে অ্যালার্জির অন্যতম কারণ কসমেটিক্স ব্যবহার করা। যদি কসমেটিক্সের প্রতি আপনার বেশি ভালোবাসা থাকে, সেসব কসমেটিক ব্যবহার করুন, যেগুলি কসমেটিক ব্যবহার করলে আপনার শরীরের কোনো চুলকানি বা কোনো র্যাশ ওঠে না। আর ফলমূলের ব্যাপারে বলছি, অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয় 3টি ফলমূলকে, যেমন টক ফল বা ভিটামিন সি বিশিষ্ট ফল, যেমন দেশি ফলের মধ্যে আমরা, আমলকি, জাম্বুরা বা বাতাবি লেবু, তারপর জলপাই, কামরাঙ্গা, পেয়ারা, এগুলি আমরা দেশি ফল সহজেই পাই, অল্প দামে পাই এগুলি। আর বাইরের ফলগুলির মধ্যে কমলা, আপেল, নাশপাতি, বেদানা ইত্যাদিতে ভিটামিন সি রয়েছে। এগুলি প্রতিদিন একটি ভিটামিন সি ফল খাওয়ার চেষ্টা করুন। আর ভিটামিন এ বিশিষ্ট একটি ফল, যেসব ফল পাকলে হলুদ বা লাল হয়, যেমন পাকা কলা, পাকা পেঁপে, ডালিম, খেজুর, এই ফল 4 বছরে পাওয়া যায়। সিজনাল ফলের মধ্যে আম, লিচু, তরমুজ, এগুলিতে পর্যাপ্ত ভিটামিন এ রয়েছে। যে কোনো একটি ভিটামিন এ বিশিষ্ট ফল খাওয়ান। আর ভিটামিন ই বিশিষ্ট শস্য দানা, যেমন চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলি পরিমিত পরিমাণে যদি প্রতিদিন খান, তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যেমন ঘা, ফসকা ইত্যাদি হবে না। এমনকি এগুলি করোনা সিচুয়েশনে অ্যান্টিঅক্সিডেন্টের বিশেষ ভূমিকা রয়েছে। যারা নিয়মিত ফলমূল খাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাদের করোনাও কম হবে। আর হচ্ছে সবজিতে যথেষ্ট পানি রয়েছে, এই জন্য সবজি বেশি করে খাবেন। সবজি বেশি করে খেলে আপনার হচ্ছে পায়খানা সঠিক থাকবে
অর্থাৎ টাইট পায়খানা বা কনস্টিপেশন হবে না। বেশি কনস্টিপেশন হলে আমরা জানি যে রেকটাল ক্যান্সার সহ কোলনিক ক্যান্সার হতে পারে। আর আমি বলি যে মাংস খাবেন, মাংস একটু কম খাবেন, মাছ বেশি খাবেন, কারণ মাংস কনস্টিপেশন করে এবং মাংসে আমরা যেসব প্রাণীজ মাংস আমরা খাই এখন ব্যবসায়িক কারণে অনেক ধরনের স্টেরয়েড ইনজেকশন খাওয়ানো হয়, তাদের চর্বি বেশি, এগুলি কোলেস্ট্রল বাড়ায়। অবশ্যই মাংসের আমাদের দরকার আছে, কিন্তু আমরা সীমিত খাবো। আর ছোট দেশি মাছ, সামুদ্রিক মাছ, এগুলি অনেক ধরনের খনিজ পদার্থ রয়েছে, এগুলি খাওয়ার চেষ্টা করব। আর আমাদের সবজির মধ্যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, কালো জিরা, এগুলি সীমিত পরিমাণে প্রতিদিন যদি খাই, রেয়ার যেসব খনিজ পদার্থ এগুলি পাওয়া যায়, এগুলি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এগুলি ত্বককে সুন্দর রাখে, মসৃণ রাখে এবং ক্যান্সার কমায় তথা অনেক ধরনের রোগ থেকে আমাদেরকে বাঁচায়। এমনকি এইসব অ্যান্টিঅক্সিডেন্ট বিশিষ্ট ফলমূল এবং যেগুলি বললাম ধনিয়া পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলি যদি খান আপনার হচ্ছে যৌবনী শক্তিও বাড়বে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় চর্মরোগ বিশেষজ্ঞ, চর্মযৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মহোদয়কে। আজকে APN24.TVতে এসে মূল্যবান সময় দিলেন, তার জন্য ধন্যবাদ। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আগামী পর্বে প্রেসক্রিপশনে নতুন কোনো রোগ বা নতুন কোনো চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আবারও আলোচনা হবে। আজকে এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম। আপনার এপিএন চ্যানেলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি সৈয়দপুরের কৃতি সন্তান। এই চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি আশা করছি। এই চ্যানেলটি সারা বাংলায় যেন আরও জনপ্রিয়তা পায় এবং মানব সেবায় কাজ করতে পারে, এই জন্য দোয়া রইল। আর দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন এবং এপিএনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।